কথাগুলো না লেখো। লেখো 50 ml ডেসিমোলার HCl দ্রবণ, এটা হচ্ছে 1 নং পাত্র। আর দেয়া আছে 10 ml সেমিমোলার Na2CO3 দ্রবণ, এটা হচ্ছে 2 নং পাত্র। আর এটার সাথে নিচে এরকম আরেকটা জিনিস দেয়া আছে, দেখো নিচে দেয়া আছে নির্দেশক, আর দেয়া আছে হচ্ছে বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর, এই জিনিসগুলো দেয়া আছে। আমরা যদি লিখি এখানে মিথাইল অরেঞ্জ ফেনফথেলিন 3.1 থেকে 4.4, 8.3 থেকে 10, এই হচ্ছে আমাদের উদ্দীপক। অঙ্ক অনেক সহজ, কি জানতে চাইছিল? আবার মনে করে দেওয়া হবে না, তুমি গেলেও ভুলে যাবে। আমাদের হচ্ছে আজকে মনে করো হচ্ছে এই পার্ট থেকে আমরা বের হয়ে চলে যেতে পারবো, অর্ধেক শেষ। বাকি অর্ধেকের সাথে এই অর্ধেকের কোনো মিল নাই, সম্পূর্ণ আলাদা। বাকি অর্ধেক হচ্ছে জারণ বিজারণের অঙ্ক। তবে 9-10 এর ওইটা না যে একটা ছোট বিক্রিয়া দিয়ে বলবে যোগপদ ঘটে, ওগুলা আমাদের জানা লাগবে, ওইটা না জানলে এটা পারবো না। এখানে জারণ বিজারণ সম্পূর্ণ আলাদা। এটা লেখার পরে আমরা লিখি নেক্সট হচ্ছে এটা নিচে লিখে গ নাম্বার, দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের সিকি আমার করানো লাগবে না, আমি লিখলি বুঝাই দিলে হয়ে যাবে। তো বাংলা লেখা, আর বাংলা লেখা আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। দেখো দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। লিখছি আমরা। এরপরে লেখো, পরের কোশ্চেন লেখো হচ্ছে ঘ নাম্বার, 1 নং দ্রবণ দ্বারা 2 নং দ্রবণকে টাইট্রেশন করতে, 1 নং দ্রবণ দ্বারা 2 নং দ্রবণকে টাইট্রেশন করতে, 1 নং দ্রবণ দ্বারা 2 নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশক দ্বয়ের উভয়কে ব্যবহার করা যাবে কিনা। উপরোক্ত নির্দেশক দ্বয়ের উভয়কে ব্যবহার করা যাবে কিনা। প্রশমন রেখাচিত্রের আলোকে বিশ্লেষণ করো। তোমাদের বাকিরা কই? আজান, সাকিব, তারপর কে জানি না, ওরা 3 জন, ওদের জন্য ভিডিও করা 3 জন কই যে আটকে গেছে। সাকিব আর যে ওর মতো আরেকজন আছে তিনি ফারহান। উপরোক্ত নির্দেশক দ্বয়কে ব্যবহার করা যাবে কিনা। লিখছ প্রশমন রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
প্রশমন রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। প্রশমন রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। এখন এবার আমরা দেখি গ নাম্বার কি, দেখো তো গ নাম্বার কোশ্চেন তো হচ্ছে এই একদম শুরুতে যে আমরা পড়ছিলাম, এটা এসিড, এটা ক্ষার, মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি মনে আছে, অনেকগুলো অঙ্ক করছে। এসিড অবশিষ্ট থাকলে এসিড, অম্লধর্মী ক্ষার অবশিষ্ট থাকলে কোনগুলো বুঝছো তো? একটা এসিড একটা ক্ষার। আমরা তো 5টা পাত্র মিলেও করছি, কিন্তু একটা এসিড একটা ক্ষার। এরপর যেটা অবশিষ্ট থাকে ওইটা দিয়ে আমরা কি করে এটার ঘনমাত্রা বের করি। বুঝছি আমরা কোনটা? তুমি গ নাম্বার দিয়ে লেখো, গ নাম্বার দিয়ে লেখো হচ্ছে ঘ নাম্বার দিয়ে লেখো এসিড ক্ষারক মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় দ্রষ্টব্য, যা পূর্বে দেয়া আছে শেষ অঙ্ক। বুঝছো কথাগুলো? এখন এটা আমরা এক লাইনে অঙ্ক শেষ, দুজনে এর আগে এই চ্যাপ্টারে আগে করছি আমরা। লেখো, কারণ এটা না লিখলে কি হবে জানো, পরীক্ষার আগে মনে হবে একই অ্যানসার তেমন কিছু নাই। অ্যাসিড ক্ষারক লিখছো? অ্যাসিড ক্ষারক প্রশমনের ঘনমাত্রা নির্ণয় দ্রষ্টব্য। মানে দ্রষ্টব্য কই দেখবা, ব্র্যাকেটে লেখো যা পূর্বে আছে। পারবো আমি জানি, খালি কিন্তু সময় নষ্ট করে লাভ নাই। এই কারণেই বলছি তুমি আগামী ক্লাস থেকে বুঝবা, আজকেও বুঝবা আধা ঘন্টা পরে। এরপরে হচ্ছে আমরা লিখি ঘ নম্বরে কি বলছে দেখো, এখানে এটা তীব্র অ্যাসিড সোডিয়াম কার্বনেট, এটা তীব্র ক্ষার না দুর্বল ক্ষার বুঝবো কিভাবে বলো তো? সোডিয়াম কার্বনেট হচ্ছে আমরা কি ধরি, দুর্বল ক্ষার। আবারও বলি এটা তীব্র অ্যাসিড, বাট এটা কি ক্ষার, দুর্বল ক্ষার। তো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র ব্যাখ্যা সেম, শুধু বিক্রিয়াটা হচ্ছে এই, কিছু বিক্রিয়াও লেখা লাগবে না, এটা বাংলা ব্যাখ্যা আমি দিয়ে দিব। তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের টাইট্রেশনের বাংলা লেখা মনে আছে, যে তুল্যতা বিন্দুতে পিএইচ এর মান যেটা অ্যাসিড, পিএইচ এর মান কত, 7 এর চেয়ে কম হবে। এখন বলতে পারো স্যার 7 এর চেয়ে কম, আগেরটাই যেমন লিখে দিয়েছিলাম 5, এখানেও কি 5 লিখবো না? এরকম লিখবো 7 এর চেয়ে কম। আমরা তো জানি না, আগেরটাই তোমরা জানতাম ওই অ্যাসিড ওই ক্ষারের জন্য। তাহলে লিখবো 7 এর চেয়ে কম, কত লেখার দরকার নেই আমার। বুঝছো? যে মনে করো তোমার জিজ্ঞেস করলাম যে কত পাইছো, তুমি বলো স্যার পাস। এরপর কোশ্চেন তোমার করা হইতেছে না কেন, পাস করছো এটাই অনেক, টাইনে পাস একটা করছো। হ্যাঁ, আবার বললে এবার বলবা স্যার 11তে পাস, 11ই পেয়েছি, তো দরকার কি থাকবে, মানে উপরে না নিচে এটা জানলেই হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা ওইটা 7 এর উপরে না নিচে এটা জানলেই এনাফ। দেখো এখন এই সেল এখানে বিক্রিয়াটা তখন কি হয় দেখো, এই এখানে বিক্রিয়া হয় হচ্ছে NaCl, এরপর কি NaCl, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস কি H2O। এই হচ্ছে সমতা করলে হচ্ছে সমতা। বুঝছি আমরা? তো এখন এই বিক্রিয়াও লেখা লাগবে না, এটা হচ্ছে লেখার জন্য তুমি এক পেজ ফাঁকা রাখো, যাদের হাতের লেখা অত্যাধিক মাত্রায় বড় তার এক পেজ, এরপর আরেক পেজে সাইড আঙ্গুল ফাঁকা রাখো। ঠিক আছে, এক পেজ দেখলেই হয়ে যাবে ঘ নম্বরের জন্য। এখন তুমি বলো এখানে নির্দেশক কোনটা প্রযোজ্য হবে বলো তো? অ্যাসিড তীব্র, তীব্র অ্যাসিড হলে আর যাই হোক অ্যাসিড ধর্মী নির্দেশক নেওয়া যাবে না, কোনটা নেওয়া লাগবে? ক্ষার ধর্মী। তার মানে কোনটা দেখো, হ্যাঁ দেখো এইখানে অ্যাসিড তীব্র, তাহলে এমন যে অ্যাসিডীয় পরিসরে যে কাজ করতে পারে তার নেওয়া লাগবে। তো এখানে অ্যাসিডীয় পরিবেশে কাজ করে কোনটা? এই দেখো অ্যাসিডীয় পরিবেশে কাজ করে, তার মানে এখানে মিথাইল অরেঞ্জ গ্রহণযোগ্য, আর এই কি গ্রহণযোগ্য না, কারণ কি এটা কিন্তু ফেনফথেলিনের পিএইচ না, এটা হচ্ছে ফেনফথেলিন যেখানে কাজ করতে পারে সেখানে। যেমন মনে করো হচ্ছে কোন একটা কোম্পানিতে চাকরি দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম যে কোম্পানির যে মালিক তার বাড়ি আমরা ধরলাম মনে করো নোয়াখালী, তো এখন সে হচ্ছে তার কোম্পানিতে সব বরিশালের লোক চাকরি দেয়, মানে তারা নিয়ম করে নিছে। আর
যার বাড়ি বরিশাল সে তার কোম্পানিতে নোয়াখালীর লোক চাকরি দেয়। আর তোমার যদি বলা হয় তোমার বাড়ি কই, তুমি বললো নোয়াখালী, তাহলে তুমি চাকরি করো কই? বরিশালের অফিসে, ঠিক না? আর যদি কেউ বলে যে বাড়ি কই বরিশাল, সে চাকরি করে কোথায়? নোয়াখালীর অফিসে। জিনিসটা হচ্ছে এরকম, এ নিজে এসেট, যেই কারণে সে চাকরি করে কি ক্ষারীয় পরিসরে, আর এ নিজে খার চাকরি করে কোথায়? অম্লীয় পরিসরে, মানে তার কর্মক্ষেত্রটা আরেক জায়গায়। বুঝছি কথাগুলো? তো এইখানে হচ্ছে আমাদের এরকম, যেহেতু মিশ্রণ অম্লধর্মী, তাহলে এখানে কাজ করবে কে? যে ক্ষারীয়, মানে হচ্ছে অর্থাৎ যে অম্লীয় পরিসরে কাজ করতে পারে, সে নিজে কি। কেন এরকম হয় জানো? যেখানে অ্যাসিড আছে এখানে কি লাগবে? বর্ণ চেঞ্জের জন্য ক্ষার লাগবে। বুঝছি আমরা তো? এবং ক্ষার সমূহ কি করে? ওই অ্যাসিডীয় পরিসরে কাজ করে, মানে বিক্রিয়া করতে পারে। তাহলে এখানে ক্ষার কোনটা? যে অ্যাসিডীয়, যে অ্যাসিডীয় পরিবেশে কাজ করে। আমরা কিন্তু কোথাও লিখি নাই মিথাইল অরেঞ্জের পিএইচ, আমরা লিখছি কি বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর, মানে সে যেই পরিসরে কাজ করে। বুঝছি আমরা? তখন হচ্ছে মিথাইল অরেঞ্জ প্রযোজ্য। ক্লিয়ার? এটার জন্য তো আমরা পৃষ্ঠা রাখছি। এবার একটা সিকিউ লেখো। নেক্সট সিকিউ লেখো হচ্ছে বলো। কাগজ গুলো বলছো আমার কাছে যা আছে A4 সাইজে আছে, A569 নোট করা দিয়েছে। দেখো এইখানে হচ্ছে আমরা লিখি পরের সিকিউতে উদ্দীপক লেখো। দেখো তাড়াতাড়ি লেখো। আমরা এখানে লিখলাম হচ্ছে মিডলে দাগ দিয়ে, দেখো লিখলাম এখানে দ্রবণ 1, এখানে লিখলাম দ্রবণ 2। উঠাও তাড়াতাড়ি উঠাও। দ্রবণ 1, দ্রবণ 2। এরপর লেখো 15 মিলিলিটার 0.02 মোলার, 15 মিলিলিটার 0.02 মোলার H2C2O4। এটার নাম কি? এটা কি অ্যাসিড? H2C2O4 কি অ্যাসিড? মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড। এটা মানে চালাকি উত্তর। দেখো এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। এটাই তো এটা। দেখো H2C2O4। দেখো উক্কু চিনো, অক্সালিক অ্যাসিড চিনো না। দেখো 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই হচ্ছে উদ্দীপক। এরপর লেখা হচ্ছে নির্দেশক। লিখলাম A, এখানে লিখলাম B। আলাদা সব কিন্তু, হ্যাঁ। নির্দেশক AB। এটা হচ্ছে 3.1 থেকে 4.4, আর এটা হচ্ছে 8.3 থেকে 10। 8.3 থেকে 10। তোমাদের কিন্তু পিকনিকের টাইম ফাইনাল করে দিছে 18 তারিখ, 18ই ডিসেম্বর। বৃহস্পতিবার। না অবশ্য আমরা বুঝছো না, একদম ফাইনাল করো, একদম প্যানেল লাগাই দিও, প্যানেল লাগাই তোমরা বাড়ি যাবো। এইসব পিকনিক 10টা মনে করে বাড়ি যাওয়া গেটার দিন এরকম পিকনিক 10টা, তার থেকে বেশি জানি। গ্রামে যাওয়ার খুব মজা আসছে। যেমন পিকনিক যাই আসে ডিসেম্বরের লাস্ট এক সপ্তাহ 8-10 দিন আন্দোলন বন্ধ থাকে, তখন আমি পাইছি, আমিও পাইছি ভালো লাগে গ্রামে। দেখো
দেন নিচে লেখো গ নাম্বার দিয়ে লেখো দ্রবণ 2 এর ঘনমাত্রা ppm এ নির্ণয় করো। দ্রবণ 2 এর ঘনমাত্রা ppm এ নির্ণয় করো, মানে ppm এককে নির্ণয় করো। দ্রবণ 2 এর ঘনমাত্রা ppm এ নির্ণয় করো। এরপর লেখো ঘ নাম্বার দ্রবণ 1 কে দ্রবণ 2 দ্বারা টাইট্রেশন করতে উদ্দীপকের কোন নির্দেশকটি প্রযোজ্য? রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। ওরা যদি রেখাচিত্র বলে নাও দেয় তাও তোমার লেখচিত্র আঁকাই লাগবে। মনে করো পরীক্ষা হলে তোমার সময় নাই, 2 মিনিট আছে, তুমি চিত্র আগে একবার যদি সময় না থাকে। এরপর বাংলা লেখা, মনে করো বাংলা সব লিখছো, চিত্র আঁকো নাই, ওর নাম্বার না দিলেও কিছু করার নেই। বুঝছো? চিত্র আগে একবার দেখো। উদ্দীপকের কোন নির্দেশকটি প্রযোজ্য? রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। কারণ এমন কোন স্টুডেন্ট নাই যার সময় স্বল্পতা দেখা দেয় না, কোনো না কোনো পরীক্ষার সময় স্বল্পতা দেখা দিবেই। রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা দিয়ে দিচ্ছি। লিখছি আমরা। এরপরে হচ্ছে এটা লেখার পর এটার অ্যানসার যদি আমরা দেখি, গ নাম্বার পারবো না, এটার ঘনমাত্রা বের করতে পারবো না। আয়তন ঘনমাত্রা বের করার সময় কি ধরবো? আয়তন কত? 100, ভর 10 গ্রাম, আণবিক ভর, এটা দিয়ে আগে এস বের করবা, এরপর ওইটারে ppm এ নিবে, পারা যাবে না? আর ঘ নাম্বারে বলছে এই দুইটা বুঝাই যায়, এটা তীব্র ক্ষার আর এটা কি দুর্বল অ্যাসিড। কারণ জৈব যৌগের অ্যাসিড এই COO যুক্ত অ্যাসিড দ্বারা এরা কি সব COO মানে COO যুক্ত অ্যাসিড দ্বারা এরা সব কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। তুমি এখন আসলে কেন ওদের রেখা ভাই 20 মিনিট পরে না, ওরা নাকি কই গেছে ভিডিও করতে বসে। আচ্ছা আয়শা বসতে বসো। আমি সব জায়গায় ওদের সাথে ছিলাম। ওরা নাকি জন্মদিন খেতে গেছে। ভাই তো নিল না। না ভাই, আমি আমার কোয়ার্টার ইসলাম দেখো লেখা শেষ। আর ঘ নাম্বার তাহলে এটার বিক্রিয়া দেখো, এটা যে আমরা লিখি এটার বিক্রিয়ায় যা উৎপন্ন হয় দেখো, যদিও ঘ নাম্বার লেখা লাগবে না, এটা বলছো তো তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, এটার কি লেখচিত্র সেম, ওই যে এত থেকে রেঞ্জ, ওই রেঞ্জের কোনো চেঞ্জ করা লাগবে না লেখচিত্রের জন্য। দেখো লেখচিত্রের জন্য রেঞ্জ তোমার চেঞ্জ করা লাগবে না, তোমার হচ্ছে চেঞ্জ করবা কি, যেহেতু এখানে ক্ষার তীব্র, তার মানে তুল্যতা বিন্দুতে pH এর মান কত হবে? 7 এর চেয়ে বেশি হবে। কত আমরা জানি না। রেঞ্জটা হচ্ছে যে ক্ষারের জন্য কত থেকে কত ধরছিলাম, 6 থেকে 11, 6 থেকে 11 তেই চেঞ্জ করতে হবে। মানে হচ্ছে তুল্যতা বিন্দুর pH-টা 7 এর উপরে, কত লেখা লাগবে না। বুঝছি আমরা? এখন এটার জন্য তুমি এক পেজ ফাঁকা রাখবে, পুরো বাংলা লেখা সেমই আগের লেখে, আমি ছবি দিয়ে দিব না। বুঝছি আমরা? এখানে সিকিউ গুলো হচ্ছে এমনই হয়। এরপরে হচ্ছে